ঠিক আছে। এখন এখন ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে প্রথমে তোমাদের ক্লাসের রুমে যেই পোস্টটা দেওয়া হয়েছে সেখানে আমরা তোমার ওই যে আগের লিঙ্কটাই তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে আর কি। এই লিঙ্কে ক্লিক করলে তোমাকে সরাসরি ওই যে ইসে দিয়ে নিয়ে যাবে, এনপিটেল এ নিয়ে যাবে। এনপিটেল এ তুমি দেখবা এখানের এই যে প্রথম দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে অবজেক্টিভ অফ টেস্টিং আর একটা হচ্ছে স্যাম্পলিং। এই দুইটা চ্যাপ্টার হচ্ছে তোমরা পড়বা। এরপর থেকে আমরা আস্তে আস্তে আগাবো। তাহলে টেস্টিং এর ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো যে এটা হচ্ছে মনিটরিং প্রোডাকশন, চেকিং দ্য কোয়ালিটি র মেটেরিয়াল, তারপরে অ্যাসেসিং ফাইনাল প্রোডাক্ট অর কোয়ালিটি ইজ অ্যাকসেপ্টেড অর ব্যাড, ইনভেস্টিগেটিং দ্য ফল্টি ম্যাটেরিয়াল, অথবা প্রোডাক্ট ডেভেলপমেন্ট অর রিসার্চ, অথবা স্পেসিফিকেশন টেস্টিং। এই ধরনের কথাগুলো এখানে বলা আছে। অর্থাৎ হোয়াট ইজ টেস্টিং, এটাই হচ্ছে মেইন কথা। স্ট্যান্ডার্ডাইজেশন অফ টেস্টিং, এখন টেস্টিং তো করতেছি বাট এটার স্ট্যান্ডার্ড তুমি ফলো করতেছো কিনা। তো সেখানে হচ্ছে কি রিকোয়ারমেন্ট বা রিকোয়ারমেন্টস অফ রেজাল্টস, রেজাল্টস এর রিকোয়ারমেন্টটা কেমন, একটা হচ্ছে এক্সপ্লিসিট, একটা হচ্ছে ইমপ্লিসিট। হাউ দে উইল পারফর্ম অর হাউ দে মিট দ্য স্পেসিফিকেশন, এটা হচ্ছে এক্সপ্লিসিট। আর ইমপ্লিসিট হচ্ছে কি ভেরিয়েবিলিটি অফ রেজাল্ট অবটেইনড আইদার ফ্রম টাইম টু টাইম, অপারেটর বাই অপারেটর, ল্যাব টু ল্যাব অর সামথিং টু সামথিং, যাই হোক। তাহলে বুঝতে পারতেছো রিকোয়ারমেন্টস অফ রেজাল্ট দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে এক্সপ্লিসিট, একটা হচ্ছে ইমপ্লিসিট। এরপর বলা হচ্ছে কি ল্যাক অফ রিপ্রোডিউসিবিলিটি, মানে একই জিনিস আবার যদি তৈরি করতে চাই তখন সেটা হয় না, একরকম হয় না। তো সেটার একটা কথা বলা হচ্ছে অফ রেজাল্টস অফ ম্যাটেরিয়াল মে বি ডিউ টু, ডিউ টু কি জন্য, একটা হচ্ছে ভেরিয়েশন ইন র ম্যাটেরিয়াল অথবা ম্যাটেরিয়ালস, ভেরিয়েশন ডিউ টু টেস্ট মেথড, ওই যে তোমাকে বললাম স্ট্যান্ডার্ড, তাহলে তোমার মেথড যদি ডিফারেন্ট হয় তাহলে রেজাল্ট ডিফারেন্ট হবে। টু মিনিমাইজ দিস ভেরিয়েশন স্ট্যান্ডার্ড টেস্ট মেথড আর ফলো। তাহলে এই যে কথাটা বলা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ টেস্টিং, তাহলে এই জিনিসগুলো হয় সাধারণত। হ্যাঁ, তাহলে এগুলো যাতে না হয় তার জন্য আমরা কি করতেছি, স্ট্যান্ডার্ড ফলো করতেছি। যেমন কোথায় বলতেছে, যেমন ওদের যেহেতু ওয়েবসাইট এটা ব্যুরো, হ্যাঁ, তাহলে ওরা ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডের কথা বলতেছে, যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড, আমেরিকান সোসাইটি ফর টেস্টিং এন্ড ম্যাটেরিয়ালস, এএসটিএম যেটা, তারপরে ডাচেস ইনস্টিটিউট ফর মানে ফার নরমাল, মানে ডিআইএম, এটাও একটা স্ট্যান্ডার্ড আছে। তারপর তোমরা জানো আইএসও, আইএসও একটা স্ট্যান্ডার্ড আছে। ঠিক আছে। তাহলে এই যে স্ট্যান্ডার্ড গুলোর কথা বলা হচ্ছে, এরা এক একটা বডি, ওরা কিভাবে টেস্ট করতে হবে সেগুলো সব ওরা লিপিবদ্ধ করে রাখছে। তো সেগুলো তোমরা ফলো করতে হবে তোমাদেরকে। এটা খুব সুন্দর আর কি, ইন্ডিয়ান সরি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, বিআইএস। হ্যাঁ, আমার কাছে এটা খুব ভালো লাগে যে ইন্ডিয়ানরা তারা নিজেরা নিজেদের একটা স্ট্যান্ডার্ড ফলো করতেছে। হ্যাঁ, এবং এটা সুবিধা কি হচ্ছে, এখন ওরা নিজেদের মেশিন তৈরি করতেছে, টেস্টিং মেশিন বানাচ্ছে, তারপরে তোমার বিভিন্ন ধরনের টেস্টিং ইকুইপমেন্ট বানাচ্ছে, সেগুলো কিন্তু তারা সেল করতে পারতেছে বাজারে, বিশ্বের বাজারে। যেটা কিন্তু আমরা পারতেছি না, আমাদের দেশের কোনো মানে স্ট্যান্ডার্ড ওরকম ভাবে আমরা মেনটেন করি না, বা নিজেরাও নিজেদের জন্য কোনোটা বানাই নাই যে আমাদের দেশের এই স্ট্যান্ডার্ড যে ফলো করবে সেটা আন্তর্জাতিক ভাবে অ্যাকসেপ্টেড। তাহলে এই এরকম একটা স্ট্যান্ডার্ডের গ্যাপ কিন্তু বাংলাদেশ স্টিল নাও আছে। এবং আমরা বলি যে বিএসটিআই, তারপরে বিএসএ, মানে ওদের স্ট্যান্ডার্ডটা খুব দুর্বল আর কি, আমার মতে মনে হয়। কারণ ওরা যদি টেস্টের সার্টিফিকেট দেয়ও তাও কিন্তু ফরেনাররা অ্যাকসেপ্ট করতে চায় না। তাহলে বিষয়টা কেমন হলো, এটা কিন্তু ঠিক হলো না। যে ইন্ডিয়ানরা ওরা ওদেরকে যখন সার্টিফাই করে, নিজেরা নিজেদেরকে সার্টিফাই করতেছে, তখন সারা বিশ্বে চলতেছে। বাট আমাদের দেশের সার্টিফিকেশন দিয়ে আমরা কিন্তু চলতে পারতেছি না। তার মানে বুঝতে পারতেছো যে এই আমাদের সার্টিফিকেটের কত দুর্বলতা, এবং এই স্ট্যান্ডার্ড মানে যদি বলি এগুলো কতটা মানে উইক। মানে এখানে ওই যে বলে না এথিক্স, এথিক্স এর জায়গাটা একেবারে দুর্বল, এত দুর্বল যে এটা নিজেরা নিজেদেরকে পর্যন্ত বিশ্বাস করতে পারে না, বিষয়টা এরকম একটা অবস্থায় আছে। তো এই জায়গাটায় তোমাদের এখন আহ মনোযোগ দিতে হবে যে টেস্টিং যখন আমরা করতে যাব তখন অবশ্যই এই ধরনের কিছু নাম চলে আসবে। এবং টেস্টিং এই ধরনের অর্গানাইজেশনের নাম তোমরা একটু সার্চ দিলেই অনেকগুলো পেয়ে যাবে, শুধুমাত্র যে এই কয়টা আছে তা কিন্তু না, আরো অনেক আছে। একদিন সময় পেলে আমরা সেগুলো দিব আর কি। আচ্ছা, টার্মস রিলেটেড টু টেক্সটাইল ইভ্যালুয়েশন। এই যে তোমাকে বলা হচ্ছে কোয়ালিটি, আমরা কোয়ালিটি পড়তেছি না, কোয়ালিটি, তাহলে কোয়ালিটি, কোয়ালিটির সংজ্ঞা কি?
টেস্টিং, তাহলে টেস্টিং এর সংজ্ঞা কি? ইন্সপেকশন, এটা সংজ্ঞাটা কি? কোয়ালিটি কন্ট্রোল, তাহলে এটা কোয়ালিটির সংজ্ঞা যদি এটা হয় তাহলে কোয়ালিটি কন্ট্রোলের সংজ্ঞা কি? হ্যাঁ, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলের সংজ্ঞা কি? কোয়ালিটি অ্যাসিউরেন্স, এই সংজ্ঞাটা কি? তাহলে বুঝতে পারতেছো তোমার এই যে সাবজেক্টের টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল, মানে টেক্সটাইলের সংজ্ঞাটা এখানে নাই শুধু, কারণ টেক্সটাইলের সংজ্ঞা এই শীটেরই সবার প্রথমে দেয়া আছে। তো তোমরা টেস্টিং এর সংজ্ঞাটা এখানে, সরি, টেক্সটাইলের সংজ্ঞাটা এখানে অ্যাড করবে। তাহলে তুমি তোমার নেসেসারি যে কয়টা সংজ্ঞা বা যে কয়টা ডেফিনেশন তোমার দরকার মোটামুটি এখানে খুব সুন্দর করে দেয়া আছে। ঠিক আছে? হ্যাঁ, শুনতেছো তো নাকি? ওকে, জি স্যার। তাহলে এখন আমরা একটু একটু সংজ্ঞাগুলো Yes, sir. দেখি ওরা কি লিখছে সংজ্ঞাগুলো, তারপরে আমরা আমাদের পরের অংশে যাই। এখানে বলছে কি ensemble of properties and characteristics of a product or a service which confer on it the capacity to satisfy expressed or কি বলছে implicit requirement suitable for use or fitness for use। সংজ্ঞা খুব সহজ মনে রাখা যায় এরকম একটা ভাষায় লিখছে। ঠিক আছে, আমি তোমার একটু সহজ করে দিই। হোয়াট ইজ কোয়ালিটি? কোয়ালিটি ইজ দা ক্যারেক্টারিস্টিক্স অর রিকোয়ারমেন্ট বাই দা কাস্টমার বা কনজিউমার। যদি তুমি বলো যে কনজিউমার, কনজিউমারের রিকোয়ারমেন্ট হচ্ছে কোয়ালিটি। কনজিউমার যা চাবে, যা তার দরকার, যা তার প্রয়োজন, সেটাকে আসলে কোয়ালিটি বলে। ঠিক আছে, তো তার সঙ্গে অনেক বিশাল জটিল। হ্যাঁ, এখানে বলছি সুইটেবল ফর ইউজ, ব্যবহার করার জন্য সহজ। ফিটনেস ফর ইউজ, ব্যবহার করার জন্য ফিট। এ তো আসলে আলটিমেটলি ওই কাস্টমার বা কনজিউমারের কথাই এখানে ইন্ডিকেট করতেছে। এখন সংজ্ঞা বাই ডেফিনেশনে সংজ্ঞা হচ্ছে এরকম অবস্থা, বাট অ্যাকচুয়াল সংজ্ঞাটা হচ্ছে এরকম, বা সহজ সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে সেটা হচ্ছে এরকম যে কনজিউমারের রিকোয়ারমেন্ট ফুলফিল করাটাই হচ্ছে কোয়ালিটি, এবং সে যা চায়। এই জন্য আমরা বলি অনেক সময় যে কাপড় যদি ছিঁড়েও দেই আমি, মানে কাস্টমার যদি বলে যে না আমার তো এই এই কাপড় পছন্দ না, তাহলে ভাই স্যার আপনার কোনটা পছন্দ? বলে যে আমার তো এরকম লাগবে, ওই যে সুতা বের হয়ে আছে, একটু ছিঁড়া আছে হাঁটুর দিকে, হ্যাঁ, তারপরে কাঁধের দিকে একটা বড় একটা ফাড়া থাকবে, এই ধরনের। তো তোমার অ্যাপারেলটা ঠিক ওইভাবে বানিয়ে দিতে হবে। ঠিক আছে, দরকার হলে বলবে যে আমার এই 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 পায়ে অর্ধেক থাকবে না, ওই পায়ে পুরোটা থাকবে। ঠিক আছে, তাহলে ওরকম একটা আমার ট্রাউজার বানিয়ে দিতে হবে। তাহলে তোমাকে ঠিক সেরকম একটা ট্রাউজার বানিয়ে দিতে হবে যে এই পায়ের আসলে কোনো কাপড় না দরকার নেই, শুধু এক পায়ে কাপড় থাকবে আর কি। এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন হিসেবে ওরা অ্যাকসেপ্ট করবে, তাহলে ওইটাকে বলবো আমরা কোয়ালিটি। এটা হচ্ছে ওর কোয়ালিটি, ও যেটা চাচ্ছে সেটা। অর্থাৎ কনজিউমার, এখন আমি প্রোডাকশন করতেছি কিন্তু কনজিউমার এটা ইউজ করতেছে না, তাহলে তো আলটিমেটলি তোমার এই প্রোডাকশনের কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই। বুঝতে পারছি কথাটা? তাহলে এটা হচ্ছে কোয়ালিটি, এই জিনিসটা তোমার অবশ্যই লাগবে। টেস্টিং এর কথা কি বলা হচ্ছে? এ মিনস অফ ডিটারমাইনিং দ্য ক্যাপাবিলিটি অফ অ্যান আইটেম। ক্যাপাবিলিটি অফ অ্যান আইটেম কি বলছে? মেইন অফ ডিটারমাইনিং, এটা ডিটারমাইনিং, মেইন শব্দটা দেখো, সেটা হচ্ছে ডিটারমাইনিং, মানে নির্ণয় করা। দ্য ক্যাপাবিলিটি অফ অ্যান আইটেম টু মিট দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্ট by subjecting the item to a set of physical, chemical, environmental or operational action or condition। এটাকে বলা হচ্ছে কি শুধুমাত্র ডিটারমাইনিং করা। টেস্টিং মানে বলতেছি ডিটারমাইনিং। ডিটারমাইনিং করবো কিসের? ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি কার? ওই প্রোডাক্টের। প্রোডাক্টের আসলে কিসের ক্যাপাবিলিটি? ওই যে স্পেসিফিকেশনটাকে ফুলফিল করার। আমরা যে চাচ্ছি যে আমার প্রোডাক্টটা তো কাস্টমারের স্যাটিসফাই করতে হবে, তাহলে কাস্টমারকে স্যাটিসফাই করবে কিনা সেটা বুঝতে হলে আমাকে এই যে এই জিনিসগুলো করতে হবে, বিভিন্ন ধরনের কেমিক্যাল, ফিজিক্যাল, এনভায়রনমেন্টাল অপারেশন, এগুলো করতে হবে। করার পরে যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা ফিট, এটা সুইটেবল, তখন এটাকে বলা হচ্ছে, মানে ওই প্রসিডিউরটাকে আমরা বলতেছি টেস্টিং। তাহলে ইন্সপেকশন তাহলে কোনটা? ইন্সপেকশন, এখানে কি বলছে? মেজারিং, এক্সামিনিং, টেস্টিং। দেখো ওয়ার্ড গুলো একটার সাথে আরেকটা কম্বাইন হয়ে যাচ্ছে এখন। মেজারিং, এক্সামিনিং, টেস্টিং ওয়ান অর মোর ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্রোডাক্ট অফ দ্য সার্ভিস অর কম্পেয়ারিং দিস উইথ স্পেসিফিক রিকোয়ারমেন্ট অর ডিটারমাইনিং কনফর্মিটি, the end brackets study in ring frame, loom, fabric inspection, etc. তাহলে বুঝতে পারতেছো মানে ইন্সপেকশন কোনটাকে বলা হচ্ছে? ডিউরিং প্রসেস, অর্থাৎ একটা কাজ করার সময় যখন তুমি তো এই কাজগুলো করতেছো, মেজারিং করতেছো, এক্সামিনিং করতেছো, টেস্টিং করতেছো ওয়ান অর মোর ক্যারেক্টারিস্টিক্স,
মানে আসলে এটা টেস্টিং এর মধ্যে পড়ে আর ইন্সপেকশনটা অনেকটা টেস্টিং। বাট এই কাজগুলোই করতেছি আমি কোথায়, ডিউরিং প্রসেসের মধ্যে রিকোয়ার্ড রিকোয়ারমেন্ট সে ফুলফিল করতেছে কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে। অথবা কম্পেয়ার করতেছি যে হ্যাঁ এটা ঠিক আছে, বুঝতে পারতেছি। মানে আমি কিন্তু এমন না যে টেস্ট করতেছি জানার জন্য বা রেজাল্ট পাওয়ার জন্য, টেস্ট করতেছি কম্পেয়ার করার জন্য, দেখার জন্য যে আসলে এটা ঠিক আছে কিনা। এগুলো বলা হয় ইন্সপেকশন। মানে দরকার নেই তারপরেও এক্সট্রা করে করা। যেমন আমরা যদি বলি কোয়ালিটি ইন্সপেকশন করা, তাহলে কোয়ালিটি ইন্সপেকশন কিভাবে করব? মানে আমরা তো সবকিছু ঠিক, মানে টেস্টিং মেথড প্রসিডিউর সবই ঠিক, তাহলে সব ঠিক থাকার পরেও আমি কি করতেছি, এটাকে ইন্সপেকশন করতেছি, এটাকে টেস্ট করতেছি। কেন দেখতেছি? কারণ হচ্ছে ওইটা আসলেই ঠিক আছে কিনা। কারণ আসলে একটা প্রসেসের মধ্যে একটা যে যেমন প্রোডাকশন তো চলতেছেই, তারপরে আমি এখানে কেন টেস্ট করব? এখানে আসলে টেস্ট করতেছি না, এখানে যেটা করতেছি সেটা হচ্ছে ইন্সপেকশন, আসলে ঠিক আছে কিনা দেখার জন্য। অনেকটা পুলিশের মতো আর কি, আলাদা একটা ডিপার্টমেন্ট সে চেক করতেছে। আবার বায়ার কি করে? বায়ার ইন্সপেকশন করে কেন? ভাই আপনারা তো বলতেছেন টেস্টিং ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, বাট আমরা তো অ্যাসিওর না, আমরা আবার চেক করবো, এটা রিচেক করব। তাহলে এই রিচেকটাকে তুমি ইন্সপেকশন বলতে পারো। তাহলে কোয়ালিটি কন্ট্রোল, এখন কোয়ালিটি দেখলাম যে বায়ারের রিকোয়ারমেন্ট বা কাস্টমারের রিকোয়ারমেন্ট, তাহলে এখন কোয়ালিটি কন্ট্রোল কিভাবে কাকে বলা হচ্ছে? ওই রিকোয়ারমেন্টটাকে কন্ট্রোল করা। এখন এই রিকোয়ারমেন্ট কিভাবে কন্ট্রোল করবা দেখো, অপারেশনাল টেকনিক এন্ড অ্যাক্টিভিটিস ইউজ টু ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট। তাহলে সুন্দর না? কন্ট্রোল, তাহলে কন্ট্রোল বলতে কি, যেহেতু কোয়ালিটি সবসময় একরকম থাকে না, তোমরা জানো যে প্রোডাকশন যখন আমরা করি এক এক দিকে চলে যায়। হ্যাঁ, বানাইতে যাচ্ছি একটা, হয়ে যাচ্ছে আরেকটা, কারণ এটা হয় না, অনেক সময় আমরা পারি না। তো সেটাকে রিকোয়ারমেন্টের মধ্যে রাখাটাকে আমরা বলতেছি কন্ট্রোল, ঠিক আছে। যেমন এমন একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে তুমি কাজ করবা যাতে ওই সীমার মধ্যে থাকে, ওই কোয়ালিটির মধ্যে থাকে, অ্যাকসেপ্টেবল একটা লিমিটের মধ্যে থাকে। এই জিনিসগুলো আমরা এখানে দেখবো। এখন এটা তুমি কিভাবে বুঝবা যে কোয়ালিটি কন্ট্রোল হয়েছে না হয় নাই? তো এটার জন্য তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড। আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল মেথড, স্ট্যাটিস্টিক্যাল টুল, এগুলো আমার লাগবে যদি আমি কোয়ালিটি কন্ট্রোল করতে চাই। কারণ তুমি কিন্তু খালি চোখে বা দেখে দেখে কোনো কোয়ালিটি কন্ট্রোল করলে চলবে না। আলটিমেটলি তুমি বুঝবা না, কারণ একটা লোককে সারাদিন রাখতে হবে, আর চোখ দিয়ে তো সে আসলে টেস্ট করে পারবে না। কি পারবে চোখ দিয়ে টেস্ট করে? শুধু চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, হ্যাঁ, এইভাবে টেস্ট করে কি সে সারাদিন আমাকে এনশিওর করতে পারবে যে ঠিক আছে কোয়ালিটি? পারবে না। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যাইতে হবে স্ট্যাটিস্টিক্যাল টুলসে অথবা স্ট্যাটিস্টিক্যাল মেথডে। তো যখন অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইন কোয়ালিটি কন্ট্রোল, তাহলে সেটাকে আমরা বলছি স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। অর্থাৎ ডিফারেন্ট চার্ট, ডায়াগ্রাম, তারপরে তোমার মিন, মেডিয়ান, মোড, হ্যাঁ, বিভিন্ন ডিসপারশন, স্যাম্পল, এই ধরনের অনেকগুলো টুলস এখানে চলে আসবে। গ্রাফ গুলো চলে আসবে, চার্ট গুলো চলে আসবে, রিপোর্ট চলে আসবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসবে। এই জিনিসগুলো এখানে চলে আসবে যদি তুমি কন্ট্রোল করতে চাও। তাহলে অবশ্যই তোমাকে সেগুলোর ভ্যালু জানতে হবে, যে আমার এটা লিমিটের মধ্যে আছে, অনেক বেশি হয়ে গেছে, অনেক কম, চলবে, চলবে না। হ্যাঁ, এই ধরনের কথাগুলো বলার জন্য আমাকে অবশ্যই এই অংশটা দেখতে হবে। আচ্ছা, এরপরে যেটা বলছে কোয়ালিটি অ্যাসুরেন্স। তাহলে বুঝতে পারতেছে এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, ইন্সপেকশন, টেস্টিং, কোয়ালিটি, স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল আর অ্যাসুরেন্স। তাহলে বুঝতে পারতেছে এটা একটু আরেকটা ডিফারেন্ট টার্মস, কিউএ। All these planned or systematic actions necessary to provide confidence adequate confidence, এটাই বুঝো। দেখো যে তোমাকে অ্যাসিওর করা, তোমাকে কনফিডেন্স দেয়া, হ্যাঁ, যে প্রোডাক্টটা ঠিক আছে, তার কোয়ালিটি ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। আমাদের আর পড়ার দরকার নেই আর কি, বুঝতে পারতেছি? মানে ওয়ার্ড দিয়ে কিন্তু বুঝতে পারতেছো, কোয়ালিটি অ্যাসুরেন্স মানে তুমি তাকে আশ্বস্ত করতেছো হ্যাঁ এটা ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। তাহলে মোটামুটি তোমার এই যে সাবজেক্ট রিলেটেড যতগুলো বেসিক টার্ম, হ্যাঁ, তোমাকে যদি কেউ সাবজেক্ট সম্পর্কে বলে যে হ্যাঁ টেস্টিং তো করছো অনেক, বলো দেখি টেস্টিং কাকে বলে। আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোল তো পড়ছো, তাহলে কোয়ালিটি কাকে বলে? আচ্ছা, কন্ট্রোল বলতে কি বুঝো? হ্যাঁ, কন্ট্রোল বুঝছো, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্যাল মানে তুমি কি এমনি এমনি কন্ট্রোল করো না কি করো? এটা আসলে স্ট্যাটিস্টিক্যালি কন্ট্রোল করা লাগে, আমাদের দরকার হয়। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে কনফার্ম হয়ে নিব, এই ডেফিনেশন গুলো। আর ডেফিনেশন গুলো কনফার্ম হওয়া মানে বুঝতেই পারতেছো প্রত্যেকটা ডেফিনেশনের এগেইনস্টে কিন্তু অনেক কাজ রয়েছে। হ্যাঁ, টেস্টিং একটা পার্ট, ইন্সপেকশন একটা পার্ট, মানে আস্তে
আস্তে আস্তে সবগুলো পার্ট তোমাকে ওভারকাম করতে হবে, তারপরে তোমার সাবজেক্টটা ফুলফিল হবে। তাহলে ডেফিনেশন, বাই ডেফিনেশনে আমরা মোটামুটি একটু ক্লিয়ার না? বাই ডেফিনেশন জি স্যার। Yes, sir. তাহলে তোমাদের কাজ হচ্ছে এই অংশটা পড়া। হ্যাঁ, এই অংশটা তোমরা পড়বা, এটা আমি আর পড়াবো না, এটা আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি, এটা থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আমি আসতেছি আমার এখানে স্যাম্পলিং। তাহলে আমরা স্যাম্পলিং এ ঢুকবো এখন, স্যাম্পলিং অফ ফাইবার ইয়ার্ন ফেব্রিক। ঠিক আছে, স্যাম্পলিং অফ ফাইবার ইয়ার্ন ফেব্রিক কিভাবে স্যাম্পলিং করতে হয়, আগে এর জন্য আমাদের আসলে কি কি দরকার, আসলে স্যাম্পলিংটা করবোই বা কেন, স্যাম্পলিং করে কেন? হ্যাঁ, আমরা এই অংশটাতে সবার আগে একটু আসি। স্যাম্পলিং করে কেন, স্যাম্পলিং এর মধ্যে প্রয়োজনীয়তাটা কি, মানে প্রয়োজনীয়তা আছে, ফ্যাক্টরস, গভর্নিং অবজেক্টিভ। ওকে, আমরা আস্তে আস্তে আসবো সবগুলো সম্পর্কে, বাট প্রথমে স্যাম্পলিং মেথড দুইটা আছে, একটা হচ্ছে বায়াসড, একটা হচ্ছে র্যান্ডম। হ্যাঁ, একটা হচ্ছে বায়াসড আর একটা হচ্ছে র্যান্ডম। এই দুইটা দিয়ে দেখি তোমরা কি বুঝো, আমাকে একটু বলো, তোমরা কি বুঝো, আমি একটু সরাই দিই। স্যার র্যান্ডম বলতে অনেক থাকে স্যার, ওটা থেকে যে কোনো একটা বাছাই করে নিতে হয়েছে। কোনটা কোনটা থেকে কোনটা বাছাই করবো? র্যান্ডম আর বায়াস এই দুইটা থেকে আমি একটু সব অনেকগুলো স্যাম্পল থেকে স্যার যে কোনো একটা। র্যান্ডম, র্যান্ডম বায়াস। র্যান্ডম, বায়াস, এই শুনতেছো? হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ, শোনো না আমার কথা? এতক্ষণ তো ছিল না স্যার, এখন যাচ্ছে। অস্পষ্ট বোঝা যাচ্ছে স্যার। এখন এখন বোঝা যাচ্ছে?
নেটওয়ার্ক একটু উইক মনে হচ্ছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা তাহলে এখন দেখো, এখন বলো আমাকে, দেখি, দেখে দেখে বলো। What is random and what is bias? হ্যালো স্যার। হ্যাঁ, কি বলতে পারতেছো না? Biased sampling. Every individual in the population has not an equal chance to be selected. তুমি কি বুঝছো সেটা বলতে বলছি। স্যার কথা তো ক্লিয়ার শোনা যায় না স্যার। ওটাতে লেখাই আছে, এখন দেখে আসলে। স্যার আপনার কথাগুলো এখন ক্লিয়ার একটু শোনা যাচ্ছে না দেখে স্যার। নিজের ভাষায় বলো। হ্যাঁ, তাহলে তো অবস্থা কাহিল। এই সবাই কি একই শুনতে পারতেছো না? স্যার শুনতে একই পারতেছি বাট অবস্থা স্যার। সাউন্ডটা কেমন যেন একটা ইকো ইকো আসতেছে। জি স্যার ক্লিয়ার না আর কি। না, মাই ফোন। হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। আহ, আজকে কি হইলো বুঝলাম না, বারবার লাইন কেটে যাচ্ছে কেন? নেটওয়ার্ক আছে বাট বের করে দিচ্ছে। আচ্ছা, আমি, তোমরা তো বলতে মনে পারছো হয় না ঠিক মতো। আইএসপি প্রোভাইডারের প্রবলেম আছে স্যার, ওদেরকে একটা ফোন দিয়ে বলা উচিত কাকে? যে স্যার যারা ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করে স্যার। ওদেরকে কল দিয়ে লাভ নেই, ওরা দেখা যাবে পুরো সারাদিনের পরে লাইন বন্ধ করে রাখবে আমার। এখানের মানুষগুলো ওরকম না। আসলে স্যার বাংলাদেশের মানুষের জন্য হ্যাঁ, ওরা ঠিক করে না, উল্টা আরো নষ্ট করেছে। গতকালকে কারেন্ট ছিল না, গতকালকে তোমাদের ক্লাস নিচ্ছি না, এর না অবস্থা খুবই খারাপ আর কি। আচ্ছা, এখন আসো, টাইপস অফ স্যাম্পলিং মেথড। এটার মধ্যে দুইটা মেথড আছে, একটা বায়াসড, একটা হচ্ছে র্যান্ডম। বায়াসড হচ্ছে কি, মনে করো তোমরা আছো 30-40 জন, তোমাদেরকে বললাম যে এই 40 জন থেকে আমাকে 5 জন বাইর করো। তো মনে করো আমি রিফাতকে নিলাম, মশরুরকে নিলাম, সালাউদ্দিনকে নিলাম, রনিকে নিলাম। মানে এটা কি বলা হচ্ছে বায়াস। মানে আমি আমার পছন্দ মতো চারটে নিয়ে নিলাম, বাকি, হ্যাঁ, স্যার বাকিরা আমার চান্স নিলেন পাইলো না আর কি। এটাকে বলা হয় বায়াস। ঠিক আছে, মানে আমি যে চয়েস করতেছি, আমার পছন্দ মতোই আমি চয়েস করে ফেলছি। ঠিক আছে। আর
যেটা হচ্ছে র্যান্ডম, সেটা হচ্ছে আমার পছন্দ মতো না, বরঞ্চ এমন একটা সিস্টেম যেখানে একটা চান্স আছে। ঠিক আছে, এখন এই চান্সটা কিরকম হতে পারে? মনে করো আমি সবার নামগুলো একসাথে লিখলাম, লেখার পরে একটা বক্সের মধ্যে রাখলাম, সেই বক্সটাকে অনেকবার ঝাড়া দিলাম, ঝাড়া দেওয়ার পরে ওখান থেকে চারটা বের করতে বললাম, তাও আমি না, মানে আরেকজন বের করলো, এবং সেখানে না দেখা বা এমন ভাবে বের করলো যে সে জানে না যে এখান থেকে কি বের করতেছে, এই ধরনের। হ্যাঁ, তাহলে আলটিমেটলি পরে আমরা ওই চারটা নিব। এবং এমন হতে পারে প্রথমবার আমি নিলাম 10টা, 10টাকে আবার নাড়াচাড়া করে এরপরে পাঁচটা, পাঁচটাকে আবার নাড়াচাড়া করে তিনটা, তিনটাকে নাড়াচাড়া করে দুইটা, এরকম করে দুইবার করলাম, অর্থাৎ স্যাম্পল থেকে নিয়ে দুইবার এরকম অ্যারেঞ্জমেন্ট করলাম। তাহলে এদিক থেকে দুইজন আসলো, ওই দিক থেকে আবার দুইজন আসলো। তাহলে বুঝতে পারতেছো যে কত ভাবে তুমি এটাকে মিক্স করতে পারো এবং আলটিমেটলি কত ভাবে তুমি অল্টার করতে পারো। এবং সবারই একটা চান্স থাকে, হ্যাঁ, কে না কে চান্স পাবে, কে না কে চান্স পাবে। ঠিক আছে বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি জি স্যার। জিনিসটা মজা। ইয়েস স্যার। আর এই ইয়েস স্যার। লটারি সিস্টেমটা মানে তাহলে আমরা বলতে পারি যে র্যান্ডমলি, এটাকে এমন ভাবে আমি করলাম যে র্যান্ডমলি হয়েছে এবং এটাকে ট্রু রিপ্রেজেন্টেশন হয়েছে, বেস্ট মেথড আমি বলতে পারি। ইকুয়াল, সবার ইকুয়াল একটা চান্স আছে টাকার। আর এই মেথডটা আমরা ইউজ করব না, মনে থাকবে, এই মেথডটা কোনোভাবেই ইউজ করা যাবে না। নেগলিজিবল, এই মেথড কোথাও ব্যবহার করা যাবে না এবং এটার জাস্টিফিকেশন নাই, মানে অনেক ক্ষেত্রে এটা হয় না আর কি। তবে বায়াস স্যাম্পল কিছু কিছু ক্ষেত্রে যায়। যেমন তোমার আমি বলি, তুমি মনে করো বাঘের, বাঘ, হুম, বাঘের তুমি ফ্যামিলি কিভাবে চলে এটা নিয়ে তুমি গবেষণা করতে চাচ্ছ। কারণ বাঘ তো অনেক আছে বনের মধ্যে, এখন সব বাঘের কাছে তো পৌঁছানো তোমার পক্ষে সম্ভব না, ঠিক না? তো তুমি হাতের কাছে যেই বাঘটা পাচ্ছ বা যেই ফ্যামিলিটা পাচ্ছ, যেই বাঘের ফ্যামিলিটা, সেটাকেই তুমি হয়তো বা মনিটর করতে পারো। এটাকে বায়াস, বাট সমস্যা নেই, কারণ সব বাঘ একই রকম ভাবে তারা জীবনযাপন করে। আলটিমেটলি তোমারটা বায়াসড হইলেও মানে এখানে খুব একটা এফেক্ট করবে না। তো আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে এরকম ভাবে কখনো গবেষণা আমরা করতে পারি না। আমাদের বিশাল বিশাল লট, বিশাল প্রোডাকশন, বিশাল এনভায়রনমেন্ট, তো সেখানে আমরা চাইলেও ওইভাবে দিতে পারবো না। বুঝতে পারছো? এখনো জয়েন করতেছে। আচ্ছা, তাহলে কি আমরা বুঝতে পারতেছি কথাটা? র্যান্ডম এন্ড বায়াসড, জি স্যার। তো কোনটা নিবা? তোমাকে যদি পছন্দ করতে বলে কোন মেথডে আগাবা সব সময়? Random. র্যান্ডম। র্যান্ডম মেথড, টেক্সটাইলে র্যান্ডম মেথডে আগাবা। এই মেথডটা আবার অনেক রকম, এটা আমরা শিখবো। এই মেথডের অনেক ধরন আছে র্যান্ডম মেথড অ্যাপ্লাই করার। আচ্ছা, তাহলে এখন এই ওই স্যাম্পল মানে ওগুলো করার আগে এখন আমরা কয়েকটা সংজ্ঞা টঙ্গা একটু দেখে নেই। হোয়াট ইজ স্যাম্পল? স্মল ফ্র্যাকশন অফ পপুলেশন। এটা তোমরা জানো যে 100 জন, 100 জনের থেকে 5 জন, তাহলে স্যাম্পল কোনটা? 5 জন। আর পপুলেশন কোনটা? 100 জন। ঠিক আছে, স্যাম্পলিং কাকে বলে? এই যে এখান থেকে এটা বের করাটাকে স্যাম্পলিং বলে। এই পপুলেশন থেকে ওই 5টাকে বের করাটাকে বলা হচ্ছে স্যাম্পলিং, মানে কোন মেথডে তুমি আসলে বের করবা। আর ওই স্যাম্পলিং মেথড হচ্ছে কয়টা? স্যাম্পলিং মেথড হচ্ছে দুইটা, স্যাম্পল কিন্তু দুইটা না। কথাটা বুঝতে পারছি? স্যাম্পলিং এই মেথড হচ্ছে দুইটা। পপুলেশন তাহলে কি? an aggregation of all individual, all, সবাইকে, সবাইকে, বাংলাদেশের পপুলেশন, তাহলে বাংলাদেশের সবাইকে বলা হচ্ছে। ঠিক আছে, সবাইকে গুনতে হবে। তার মানে তুমি ওই আহ, একটা বাসায় গিয়ে 5 জন গুণ না, তারপর বলে দিলে হ্যাঁ স্যার সবার ঘরে 5 জন করে ধরে আমরা মনে করো কতগুলো ফ্যামিলি আছে ধরে নিচ্ছি, এতগুলো ফ্যামিলি আছে, তাহলে টোটাল এতজন মানুষ, ব্যাস পপুলেশন হয়ে গেল। এটা কি পপুলেশন বলা যাবে? হ্যাঁ, না পপুলেশন স্যার। বলা যাবে না। গুড। এবার হচ্ছে সিভি পার্সেন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদের আসবে আর কি। এটার সাথে সাথে অনেক সংজ্ঞা আছে, অনেক, মানে এটা সংজ্ঞা শেষ করা যাবে না। স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন আর কি আমরা যেটা বলি, স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশনের মধ্যে কি কি আছে? মিন আছে, মেডিয়ান আছে, মোড আছে,
তারপরে এরপরে আসবে তোমার 3%, তারপরে আসবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরপরে আসবে কোয়ার্টাইল ডেভিয়েশন, এরপরে আসবে পার্সেন্টাইল ডেভিয়েশন। ঠিক আছে, মানে স্ট্যাটিস্টিকের শেষ নাই, এখানে চলতে থাকবে কার্টোসিস, স্কিউনেস, তারপরে কি তোমার চার্টিং, বার চার্ট, প্যারেটো চার্ট, এই চার্ট সেই চার্ট, হ্যাঁ। তারপরে তোমার নরমালিটি ডিস্ট্রিবিউশন, তারপরে তোমার মোটামুটি মানে সংজ্ঞার এখানে শেষ নাই আর কি। তো সেখান থেকে আমরা তোমাদের জন্য খালি দুইটা সংজ্ঞা আপাতত নিচ্ছি, জাস্ট যেহেতু আমাদের সিলেবাস এখন ছোট স্টিল নাও, আমরা দুইটা সংজ্ঞাতেই যাবো আর কি। তাহলে প্রথমে বলা আছে সিভি পার্সেন্টেজ। হোয়াট ইজ সিভি পার্সেন্টেজ? সিভি পার্সেন্টেজ হচ্ছে এটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইনটু 100। এখন আবার কথা হচ্ছে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এটা। এখন এটা আবার কি জিনিস, ঠিক না? এটার মধ্যে আবার এই জিনিসটা কি, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা কি? এটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন, বুঝতে পারছি? হ্যাঁ, এটাকে অনেকভাবে সিম্বলাইজ অনেকভাবে করে। অ্যারিথমেটিক মিন বুঝি তো, এই যে মিন আর কি, এই মিনটা হচ্ছে এটা। কথা কি বুঝতে পারছি? হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে পরে আসবে, আগে আসবে মিনের কথা না। এখন মিন কি? মিন হচ্ছে গড়। তোমার 100টা থাকলে 100টার গড় 100 দিয়ে ভাগ করবা, সবগুলো যোগ করে 100 দিয়ে ভাগ করবা, তাহলে সেটা হচ্ছে মিন। ওই মিন থেকে এক্স বাদ দিবা, মানে মিনের থেকে এটার ভেরিয়েশন কত সেটা বাদ দিয়ে সবগুলোকে আবার গুণ করতে হয়। তোমার এই যে এটা তো বলা হয় যে কি বলে এটাকে, একটা বলে এলিমেন্ট আর একটা বলছে নাম্বার অফ এলিমেন্ট, ঠিক না? নাম্বার অফ এলিমেন্ট মানে ওই ভেরিয়েশনটা কতগুলো আছে, মানে এই যে আমার মিন থেকে স্যাম্পল অবজারভেশনের ভেরিয়েশন কত, সেই ভেরিয়েশন কতগুলো আছে তার কি বলে এটাকে ফ্রিকোয়েন্সি কত। তাহলে ফ্রিকোয়েন্সির উপর বেস করে এখানে একটা তার প্রভাব আছে, ঠিক না? মনে করো আমি যদি একটা বার চার্ট বলি, একটা চার্টের কথা বলি, তাহলে এই চার্টটার ক্ষেত্রে তাহলে এখানে ওদের কিন্তু একটা অবজারভেশন আছে, কারো কারো প্রভাব বেশি, কারো প্রভাব কম, কারো প্রভাব আরো বেশি, মিডিয়াম, কারো প্রভাব নাই, এরকম একটা এভারেজ তাদের একটা অপশন আছে। তাহলে এই অবজারভেশনটাকে বুঝতে হইলে আমরা তখন কি করি, এই মিন থেকে গড় তো দেখা যাবে এখানে, এই গড়টা এখানে, তাহলে এই গড় থেকে ওদের সবার ডিফারেন্স বের করি, এই ডিফারেন্স কে দিয়ে যোগ করে আবার এই যে নাম্বার দিয়ে ভাগ করি n, অর্থাৎ টোটাল অবজারভেশন দিয়ে ভাগ করি, তাহলে এভারেজ ডিফারেন্স কত, অর্থাৎ এই সেন্ট্রাল থেকে এই পজিশন থেকে এভারেজ ওদের ডিফারেন্স কত সেটা আমরা বের করি। ওই যে এভারেজ ডিফারেন্স সেটার স্কয়ার রুট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি তুমি জানো যে হ্যাঁ ওদের থেকে এভারেজ ডেভিয়েশন হচ্ছে এত, তাহলে সেটাকে আবার এই যে গড়ের থেকে কত পার্সেন্ট, এই গড়ের তুলনায় গড়ের চেয়ে এটা আসলে এই ডিফারেন্সটা কত পার্সেন্ট, সেটাকে আমরা সিবি পার্সেন্ট দিয়ে বুঝতে পারি। কথা বলতে গেছে? এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে তুমি যেটা বুঝবা সেটা হচ্ছে ভ্যালু, এটা একটা মিজার, একটা ভ্যালু দেখাবে, ভ্যালু। এখন ভ্যালু তো বুঝতেই পারতেছো, এটা অনেক বড় হইতে পারে, অনেক ছোট হইতে পারে, হ্যাঁ ঠিক না? একটা ভ্যালু তো অনেক বড় হইতে পারে, ছোট হইতে পারে, মনে করো 100। এখন তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে 100 মানে কি, গড় থেকে তার ডিফারেন্স হচ্ছে 100। মনে হইতে পারে, তোমার মনে হইতে পারে যে আরে স্যার এটা তো অনেক ডিফারেন্স, ঠিক না? কিন্তু দেখা যাবে যে পার্সেন্ট যদি হিসাব করো, পার্সেন্ট হিসাব করলে তখন দেখবে যে এই ডিফারেন্সটা হচ্ছে 1%। তাহলে 1% মানে তার মানে হচ্ছে এই যে যে ভ্যালুগুলো আছে সেগুলো এক একটা প্রায় 1000 বা 2000-এর উপরে। 1% হলে কত হবে? 100, 1 লাখ, মানে এগুলো ভ্যালু হচ্ছে এক একটা 1 লাখ। তো সেই তুলনায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মাত্র 100, মানে 1 লাখ 100, 1 লাখ মানে মানে কি বলবো 90,900 এরকম আর কি, ওদের ভ্যালুগুলো হচ্ছে এই ধরনের, বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে 100। তাহলে এটা খুব বেশি বেশি ডিফারেন্স না। কিন্তু এখন তুমি যাচ্ছ কোথায়, আরেকটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যাচ্ছ, সেটা হচ্ছে কি যে স্যার আমি একটা টুইস্ট বের করতে চাচ্ছি, ইয়ানের টুইস্ট। ইয়ানের টুইস্ট কত সাধারণত থাকে? মনে করো স্যার 20।
এখন 20, ওকে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত এখানে? স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10। মানে কি? মানে হচ্ছে স্যার 20 হচ্ছে আমার গড়, কিন্তু এটা হইতে পারে হচ্ছে 30, হইতে পারে 10, ঠিক আছে, এরকম হইতে পারে। আবার এমনও হইতে পারে যে এটা তো আবার 30 তো আর এভারেজ, তাহলে আরেকটা হইতে পারে এমন 5ও হইতে পারে। 5 হইতে পারে কেমনে? কারণ আরেকটা আছে স্যার, ওটার ভ্যালু হচ্ছে মনে করেন স্যার 15, তাহলে ওখান থেকে যদি 10 ডিফারেন্স করি তাহলে এটার ভ্যালু 5। তার মানে কিছু কিছু টুইস্ট হইছে ইয়ানের মধ্যে যেটার ভ্যালু হচ্ছে 5। তাহলে এই ইয়ানটাকে আর মানে গোনা যাবে না আর কি। এত ভেরিয়েশনের ইয়ান এটা তুমি বাজারে নিয়ে যেতে পারবে না, কি বুঝতে পারতেছি? কারণ এর ভ্যালুই তো হচ্ছে 20, সেখানে তোমার ডিফারেন্স হচ্ছে 10। তার মানে এটার ডিফারেন্স মানে আকাশ পাতাল ব্যবধান, পুরা লটি ওলটপালট হয়ে যাচ্ছে। এখানে ডিফারেন্স হতে পারবে কত? ওই যে 1 থেকে 5%। তার মানে যদি 20 হয় তাহলে এটা হাইয়েস্ট 21, নয়তো 19, নয়তো 20 এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এইরকম হইতে পারবে না যে 10 12 মানে আকাশ পাতাল হয়ে যাচ্ছে, সেটা হবে না। তাহলে সেটা দিয়ে তুমি হয়তো ভ্যালু দিয়ে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে তুমি বুঝতে পারবে না অনেক সময়, মানে ওই ভ্যালুটা যে 5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 100, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1000, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2000, মানে এই ভ্যালুগুলো দিয়ে তুমি অনেক সময় মেজার করতে পারবে না। তো এই জন্য তোমাকে সিডি পার্সেন্টেজটা বেটার তোমার বোঝার জন্য। ওখানে দেখা যাবে 1% 2%। হ্যাঁ, যদি 1% 2% হয় তাহলে তুমি ধরে নিতে পারো যে ওটা ঠিক আছে। আমাদের যে ডাটা, আমাদের যে রেজাল্ট, আমাদের যে এক্সপেরিমেন্ট, এটাকে আমরা সঠিক বলতে পারি। কি বুঝাইতে পারছি সবাইকে? এটা আসবে পার্সেন্টেজ, আর পার্সেন্টেজে আসলে ওই যে 1% 2%। এখন এটা 100 হোক, 200 হোক, 300 হোক, 400 হোক, বাট ভ্যালুটা প্রকাশ হবে পার্সেন্টে। এটা যে কোনো রেজাল্টকেই তুমি যাচাই করতে পারবা, বুঝতে পারতেছি? এই সায়েন্স স্টুডেন্ট, ওই শুনতেছো তোমরা আমার কথা? জি স্যার, শুনতেছি স্যার। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং সিভি জি স্যার। পার্সেন্টেজ বোঝা গেছে কথা দুইটা? হ্যাঁ, কথা দুটো বুঝতে পারছি? স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যদি স্যার হ্যাঁ বলো। পার্সেন্টেজ বাড়ে তাহলে স্যার ভেরিয়েন্স কিরকম বাড়বে স্যার? আহ, আবার ভেরিয়েন্স এর কথা আসতেছে কোথা থেকে? ভেরিয়েন্স তো আরেকটা ওয়ার্ড। হ্যাঁ, ভেরিয়েন্স তো আরেকটা ওয়ার্ড, তুমি দেখি আবার আরেকটা নিয়ে আসলা। না স্যার, না স্যার এমনি আর্টস করলাম আর কি স্যার। হ্যাঁ, ভেরিয়েন্স তো আরেকটা ওয়ার্ড, তুমি তো অন্যদিকে চলে গেলা। তোমারে আমি কোথায় রাখছি, তুমি গেলা কই? না স্যার ওটা তো বুঝতে পারছি স্যার, আমি বলছি স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বাড়ে তাহলে ভেরিয়েন্স বাড়বে না কমবে স্যার, এটা আর কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়লে ভেরিয়েন্স বাড়বে না কমবে? জি স্যার। তোমার ডেফিনেশনটা আগে আমার ঠিক করে ফেলতে হবে, তারপরে ভেরিয়েন্স এর কথায় যেতে হবে, ঠিক আছে? স্যার স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স, বর্গের সমানুপাতিক। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার সমান সমান রুট ওভার ভেরিয়েন্স, হ্যাঁ রুট ওভার ভেরিয়েন্স। বর্গের সমানুপাতিক। এখন এই রুট ওভার ভেরিয়েন্স কোনটা সেটা বলো। এসডি না, এসডি, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কি। আচ্ছা ওটার ভ্যালু স্যার বের করে নিতে হবে। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু হচ্ছে স্কয়ার রুট অফ ভেরিয়েন্স,
মানে তোমার তো ওই সংজ্ঞা তো আগে আসতে হবে না, হোয়াট ইজ ভেরিয়েন্স, বুঝতে পারছো? আর তুমি তো আরেক দিকে চলে গেলে আর কি। আমি তোমার মিন থেকে থাক সরাসরি স্যার ভেরিয়েন্স তাহলে। থেকে আইনা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে নিয়ে আসছি। আমি এক ধাপ আগে নিয়ে আসছি আর কি, তুমি আবার মাঝখানে আর একটা ধাপে চলে গেছো আর কি। বুঝতে পারছো? জি স্যার। ওই ধাপটাতে তো আমি যাই নাই, ওই ধাপটাতে আমি ঢুকি নাই। তো তোমাকে আগে ওই ধাপটা ক্লিয়ার হয়ে আসতে হবে, মানে ওয়ার্ড দুইটা কিন্তু আলাদা, হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তুমি যে আমার কোশ্চেনটা করলে স্যার ভেরিয়েন্স বাড়বে না কমবে, এখন ভেরিয়েন্স বাড়বে না কমবে এটা বলাটা তো টাফ, কারণ আমি তো জানি না এটা কি হবে। কারণ সিভি পার্সেন্টেজ ভেরিয়েন্সের সাথে রিলেটেড কিরকম সেটা তোমাকে বুঝতে হবে। এখন ভেরিয়েন্স যত কম হয় সাধারণত সিভি পার্সেন্টেজ কমই হয়। আমি তো তোমার এতক্ষণ গ্রাফে কি দেখালাম, গ্রাফ গুলো সোজা রাখতে পারতেছি না আমি, এই মাউসটা বেশি সমস্যা হচ্ছে। মনে করো এইরকম একটা গ্রাফ আছে, এটা একটা গ্রাফ, আর একটা গ্রাফ হচ্ছে এরকম, মানে আমার লাইনগুলো একটু সোজা ধরো আর কি, বাঁকা না ধরে। এখন বলো দেখি এটার মধ্যে ভেরিয়েন্স কোনটার বেশি হবে? স্যার যেটা শর্ট আছে, শর্ট মিডিল লং, এটাতে ভেরিয়েন্স বেশি। একের ভেরিয়েন্স বেশি প্রথমটার, স্যার। হ্যালো স্যার, হ্যালো স্যার। ওয়েট কর স্যার, আমাদের নেট প্রবলেম। গেছে। এই আবিদ বন্ধু, আমারও নেট প্রবলেম, স্যার একটু বললো তো, বারবার বেট করে দিচ্ছে। ওকে। আর যে আইডিটা লিখো, বের আমার বেরিয়ে আইডি যেতে চাই 06 দিয়ে দিও। আরে ভাই, 7-8 বার বেট করে দিছে ক্লাস করতে করতে, বুঝলাম না। হ্যালো স্যার। কানে চলে গেছে আবার, বুঝছো? ও জি স্যার। কত রকম সমস্যা, এটা কন্টিনিউয়াস একটা জিনিসের মাঝখানে বারবার ডিস্টার্ব। বাংলাদেশে কি করবে মানুষ? লোডশেডিং খুব ডিস্টার্ব করে স্যার। অফ করে না কেন হচ্ছে? এখন কথা হচ্ছে কই গেল, আমি কোথায় ছিলাম? কোথায় ছিলাম আমরা? এটা, হ্যাঁ এখানে বলো দেখি কোনটার ভেরিয়েন্স, এটার ভেরিয়েন্স বেশি বোঝাই যাচ্ছে না? হ্যাঁ, জি স্যার। জি এই স্যার, গ্রাফ ফার্স্ট। কিরকম যাচ্ছে দেখো, এটার গ্রাফ কেমন যাচ্ছে দেখো, তাহলে ভেরিয়েন্স, এটার ভেরিয়েন্স অনেক বেশি বোঝাই যাচ্ছে, তাহলে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে, আলটিমেটলি এটার সিভি পার্সেন্টেজ বেশি হবে। আর এটার ক্ষেত্রে দেখো ভেরিয়েন্স একেবারে কম, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হবে, আলটিমেটলি সিভি পার্সেন্টেজও কম হবে। বুঝতে পারছি জি স্যার। কথাটা, কি বুঝতে পারছেন? ভেরিয়েন্স ওয়ার্ডটা হচ্ছে, জি ভেরিয়েন্স স্যার। ওয়ার্ডটাই ডিফারেন্ট, ওখানে হয়তো বা তোমার এই অংশটা নাই আর কি।
স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই অংশটা নাই বলতে হয়তোবা রুট নাই আর কি, রুট নাই, এই রুটটা নাই, হয়তোবা এটাও নাই। ভেরিয়েন্স বলতে শুধুমাত্র এই পার্থক্যটাকে বোঝায়, বুঝতে পারছো? আহ, এটাকে আবার তুমি বের করতে পারো, ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে বের করতে পারো আর কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে, সরি ভেরিয়েন্স হচ্ছে নাকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনটা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা হচ্ছে স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স না, এইটা হচ্ছে ভেরিয়েন্সের স্ট্যান্ডার্ড রুট অফ ভেরিয়েন্স। তাহলে তুমি এই রুটটাকে যদি এখানে ওর উপরে দাও বা স্কোয়ার করো আর কি, নাকি? হ্যাঁ, স্কোয়ার করলে কি হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার হবে নাকি? উভয় পক্ষে যদি তুমি স্কোয়ার করো, জি স্যার, বর্গ করলে তো স্যার স্কোয়ার রুট কাটে কি যাবে। বলো দেখি, উভয় দিকে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স, ভেরিয়েন্স ওয়ার্ডটাই আসলে একটু ঝামেলা। হ্যাঁ, ওই যা করছে বেটারা সূত্র, এটা হচ্ছে এরকম, এই ভেরিয়েন্সের স্কোয়ার। এটা তো তোমার দেখাই দেওয়া স্যার গ্রাফ থেকে সমস্যা। বুঝছি স্যার ওই বিষয়টা স্যার। না, তারপরে তোমার ভেরিয়েন্সের সংজ্ঞাটা তোমার স্ট্যাটিস্টিক্স থেকে আরেকবার দেখবা ভালো করে, কারণ তুমি তো এখনো ওকে সংজ্ঞাগুলো স্যার। ক্লিয়ার না। তোমাদের স্ট্যাটিস্টিক্স শেষ হয়েছে না হয় নাই? হ্যাঁ, বুঝি নাই স্যার। শেষ স্যার শেষ। আচ্ছা, তাহলে স্ট্যাটিস্টিক্সে দেখবা এইরকম এইরকম একটা সিম্বল আছে, বুঝছো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ভেরিয়েন্সের স্কোয়ার রুট, আবার ভেরিয়েন্সের এই সিম্বলটা হচ্ছে স্কোয়ার নিজেই, ও নিজেই আবার স্কোয়ার, বুঝতে পারতেছো? তাহলে এটা এটা কাটা গেলে তো আলটিমেটলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যা, ভেরিয়েশনও তাই, ভেরিয়েন্সও তাই, ঠিক আছে? এখানে সংখ্যাগুলো একটু ডিফিকাল্ট, মানে এই জি ওয়ার্ডটাতে স্যার। আমি যাইতেই চাচ্ছি না, এখানে গেলে মানে খুব সহজে সহজে না বুঝা উল্টা প্যাচ লেগে যাবে আর কি, কারণ ওটা আমাদের মেজার করার কোনো দরকারই নেই। আমরা সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে চলে আসবো এবং সিবি পার্সেন্টে বুঝাবো, কারণ এই ভ্যালুগুলো দিয়ে আমরা কিছুই বুঝবো না। এই ভেরিয়েন্স বাইর করেও আমার লাভ নাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাইর করেও আমার লাভ নাই, আমাকে বাইর করতে হবে কি? সিবি পার্সেন্টেজ, বুঝতে পারতেছি? জি স্যার। ওইটা ওদের জন্য দরকার, যারা স্ট্যাটিস্টিশিয়ান তাদের জন্য হয়তোবা ওগুলো দিয়ে কাজ করা যায়, বাট আমরা ওগুলো দিয়ে কোনো কিছুই বুঝবো না। হ্যাঁ, ওগুলো দিয়ে আমরা কমেন্টও করতে পারবো না, কমেন্ট করলে উল্টা বলবে গর্ধ। হ্যাঁ, তুই তো ইয়াং সম্পর্কে কিছুই বুঝিস না, তুই তো টেক্সটাইল সম্পর্কে কিছুই জানিস না। হ্যাঁ, ভেরিয়েন্স হয় তুই জানো যে এত ভ্যালু হয়। হ্যাঁ, তোমরা ওই যে পাগল বলবে আর কি, তোমরা যখন ওই যে ভাইবা দিতে যাবা, তখন যদি তোমার বলে হ্যাঁ এটা এইভাবে আসছে, এটা কেমনে আসছে, হ্যাঁ এত কি হয় নাকি, হ্যাঁ এত ভেরিয়েশন হয়, এটা কি হয়, এরকম এই ধরনের কথাগুলো শুনতে হবে আমাদের। তা আমরা ওইসব কথা শুনতে চাই না, আমরা সরাসরি আমাদের ফাইনাল রেজাল্টে যাবো যে স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা খুব কম, আলটিমেটলি আমার যে রেজাল্ট আসছে সেটা অ্যাকসেপ্ট করা যায়, অর্থাৎ আমরা যে স্যাম্পল নিয়ে কাজ করতেছি সেটা অ্যাকুরেট একটা জি স্যাম্পল স্যার। নিয়ে কাজ করতেছি। এবং তোমার যে ডাটা, তোমার রেজাল্ট, এখন তুমি মনে করো একটা ফেব্রিক, একই ফেব্রিক তুমি 5 বার টেস্ট করছো, এখন 5 বার টেস্ট করলে ওইটা রেজাল্ট কি অনেক বেশি ব্যবধান হবে? অনেক বেশি ব্যবধান কিন্তু হবে না। এখন তুমি 105 ফেব্রিকের জিএসএম হচ্ছে 105, তাহলে এখন তুমি এটাকে টেস্ট করতেছো, দেখা যাচ্ছে একবার আসতেছে 100, একবার আসতেছে 95, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, তাহলে একবার একটু বাড়তেছে একবার একটু কমতেছে, তার মানে 100-র কাছাকাছি আছে। কিন্তু এর থেকে বেশি রেঞ্জে যদি চলে যায়, অনেক দূরে দূরে চলে যায়, তখন কিন্তু আর ভেরিয়েন্স এই যে সিবি পার্সেন্টেজ আর কাছাকাছি থাকবে না, তখন এই সিবি পার্সেন্টেজ বেড়ে যাবে। অথবা এখানে তুমি বুঝতে পারতেছো যে স্যার এটা হচ্ছে +-5, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে +-5 আর কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার মানে হচ্ছে +-5 আর কি। তাহলে ভেরিয়েন্স কত? ভেরিয়েন্স হচ্ছে ওই যে 5 স্কোয়ার বা 10 স্কোয়ার বা সামথিং, এটা স্কোয়ার রুট। হ্যাঁ, তাহলে 5, তাহলে এই ভেরিয়েন্স তুমি যদি রাখো তাহলে আমরা এটাকে ধরতে পারি যে অ্যাকসেপ্টেড। বাট সব ক্ষেত্রে কিন্তু 5 এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, এক একটা এক এক সময় এক এক রকম, কারণ কোথাও হচ্ছে +-5, কোথাও হচ্ছে দেখবা
প্লাস মাইনাস পয়েন্ট, এরকম বলবে 0.25 এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে, এর মধ্যে রাখতে হবে, এর বেশি যাওয়া যাবে না। তাহলে এই এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে কি অনেক পার্থক্য না? অনেক পার্থক্য কিন্তু, ঠিক আছে। তো এই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, এই ওয়ার্ড গুলো যদিও আমার আসবে, বিশেষ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের দরকার, বাট ভেরিয়েন্স ওয়ার্ডটা আমাদের এখন আর কোনো দরকার নেই। ওই ওয়ার্ডটা স্ট্যাটিস্টিক্সে আছে, স্ট্যাটিস্টিক্স থেকে তুমি শিখো, বাট আমরা এখন এটা এখানে আনবো না, কারণ আমাদের মানে আমরা আসলে পিছনে যেতে পারবো না। আমাদের যত অ্যাকুরেট রেজাল্ট বলা যায় সেটা আমাদের বেটার। আমরা ওই র ডাটা থেকে যাব না, র ডাটাতে যাব, আবার বলবো যে তাহলে বলো দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসে, কারণ আমি তো বুঝতেছি না তোমার ভ্যালু দেখে। আর তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললে আরে তা তো বুঝতেছি না যে আসলে এটা ঠিক আছে না ঠিক নাই, তুমি করো তো সিভি পার্সেন্ট বাই করো। মানে বুঝতে পারতেছো তোমার কাজ কিন্তু আর কমবে না আর কি, তুমি ভাবতেছো যে ভেরিয়েন্স পর্যন্ত আসলেই হয়তো বা আমার কাজ শেষ হয়ে যাবে, আলটিমেটলি সেটা ভুল, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা সংজ্ঞা অলমোস্ট মোটামুটি একটা আইডিয়া পাইছি, এবং আমরা সূত্র দুটাও একটু শিখে রাখবো, যে গড় বের করব, গড় থেকে এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, এরপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানবো, জানার পরে আমি সিবি বের করব। তাহলে এই এই দুইটা সূত্র দিয়ে আমরা আমাদের কাজগুলো আগায় নেব, মনে থাকবে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওকে। তাহলে এখন এখান থেকে তাহলে তুমি এই যে স্যাম্পলিং কেন করব, স্যাম্পলিং কেন করব, ছোট্ট একটা উদাহরণ দেই স্যাম্পলিং কেন করতে হয়। তোমাকে যদি বলি এখন ডাক্তারি মেডিকেল টেস্ট করব, তাহলে মেডিকেল টেস্ট করতে গিয়ে তোমার ব্লাড টেস্ট করা লাগবে। এখন ব্লাড টেস্ট করতে হলে শরীরের সব রক্ত বাইর করে তারপরে আমি টেস্ট করবো কিনা? না স্যার। এক ফোঁটা রক্ত হইলেই যথেষ্ট, ঠিক না? জি স্যার। তাহলে এক ফোঁটা রক্ত যেখানে যথেষ্ট, সেখানে তোমার পুরো শরীরের রক্তের কোনো দরকার নেই। তাহলে বুঝতে পারতেছো স্যাম্পলিং টেস্টিং, এটাকে বলা হচ্ছে স্যাম্পলিং টেস্টিং। এই জন্য ইম্পর্টেন্ট, না হলে মানুষ মারাও যেতে পারতো, তোমার পুরো লট নষ্ট হয়ে যাবে, প্রোডাকশন আর দেয়া লাগবে না, টেস্ট করতে করতে সব শেষ। বুঝতে পারতেছি? হ্যাঁ, ওই রকম ভাবে আমরা জি কাজ স্যার। করব না, হ্যাঁ স্যার। অর্থাৎ সব নষ্ট করার জন্য আসলে আমরা আসি জি না, স্যার। টেস্টিং করতে আসছি কি করতে, কোয়ালিটি এনশিওর করতে। আমি কোয়ালিটি এনশিওর করতে আইসা যদি আমি সবই নষ্ট করে ফেলাই, তাহলে তো আর এটা কোয়ালিটি এনশিওর করা বলা যাবে না, ঠিক আছে। তার মানে তোমার এই জিনিসগুলো লাগতে হবে। আর এই যে স্যাম্পলিং করতেছো, এটার ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে তুমি কোন ধরনের ম্যাটেরিয়াল টেস্ট করতেছো, কতটুকু ম্যাটেরিয়াল টেস্ট করতেছো, বা কতটুকু ম্যাটেরিয়াল আছে। ওই যে বললাম যে আমার শরীরে কতটুকু রক্ত আছে আর তুমি কতটুকু নিতে চাচ্ছ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আবার আমার অ্যাভেলেবল প্রোডাকশন দরকার কতটুকু, এর থেকে কতটুকু আমি দিয়ে আসলে টেস্ট করতে যাচ্ছি সেটা। নেচার অফ টেস্ট, টেস্টের ধরনটা অনেক রকম আছে, কারণ এক এক রকম টেস্টের জন্য এক এক রকম স্পেসিমেন দরকার, এক এক রকম সাইজের দরকার, এক এক রকম স্ট্যান্ডার্ড আছে। তো তাদের জন্য স্যাম্পল সাইজটাও তোমার ডিফারেন্ট, মানে ওটা নিতে হবে ডিফারেন্ট ভাবে। টেস্টিং ইনস্ট্রুমেন্ট, এক একটা মেশিনও কিন্তু ডিফারেন্ট, এক একটা অনেক বড় মেশিন, অনেকটা ছোট মেশিন, কিছু আছে একেবারেই মানে আরো ছোট, এখানে স্যাম্পল বেশি লাগেই না। আর কিছু জিনিস আছে না, ওখানে শুধু কয়েকটা ফাইবার দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, মানে কেমিক্যাল টেস্ট, হ্যাঁ, ডিজলভ হবে শুধু। তাহলে আলটিমেটলি বুঝতে পারতেছো টেস্টিং ইনস্ট্রুমেন্টের উপরও নির্ভর করবে তোমার এই স্যাম্পলিংটা তুমি কতটুকু করবা, কতটুকু নিবা। কারণ স্যাম্পল মনে করো এখন তুমি 5টা টেস্ট করতেছো, তাহলে প্রত্যেকটাই 5 গ্রাম করে লাগবে। তুমি যদি শুধু 5 গ্রাম নাও, ওইটার আবার 5 ভাগ করো, তাহলে কিন্তু ওই মেশিনেই কাজ করবে না, ঠিক আছে। তাহলে মেশিনে যা লাগবে সেই পরিমাণ তোমাকে 5 বার, 10 বার, 30 বার নিতে হবে, অর্থাৎ তুমি যতবার করতে চাচ্ছ। ইনফরমেশন রিকোয়ার্ড, তার মানে তুমি কোন ইনফরমেশন দরকার, তোমার কি টুইস্ট দরকার, তোমার কি স্ট্রেন্থ দরকার, তোমার কি পিলিং দরকার, মানে ওই যে আমরা যদি গতকালকে আমরা বলছিলাম যত ধরনের টেস্টিং ই আছে, ইয়ান টেস্ট, ফেব্রিক টেস্ট, গার্মেন্টস টেস্ট, তাহলে ওই টেস্টের কোনটা করবা, তাহলে কোন ইনফরমেশন তোমার লাগবে সেটা তুমি টেস্ট করবে এখানে। ডিগ্রি অফ অ্যাকিউরেসি, তাহলে অ্যাকিউরেসি ইম্পর্টেন্ট, কারণ তুমি এটা কি টেস্টিং যে করতেছো এমন জায়গা থেকে এমন ভাবে তুমি টেস্ট করলা যে এটার আসলে ওই রেজাল্ট মানে আসলে পুরোটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না, তখন কিন্তু আর তোমার এই স্যাম্পলিং করে লাভ নেই, তাহলে তোমার এটা পুরোটাই একটা নষ্ট। আমি বলবো যে তুমি নষ্ট করলে আর কি সময়টা।
আচ্ছা, তাহলে এখন এই স্যাম্পলিংটাকে, এখানে যদিও একটা ওয়ার্ডটা একটু ভেঙে গেছে, তোমরা এই ওয়ার্ডটা একটু দেখবা, এটার সাথে এটা ফাইবার স্যাম্পলিং মেথড, এতগুলো মেথড আছে ফাইবার স্যাম্পলিং করার জন্য। হ্যাঁ, লেন্থ, এক্সটেন্ড, বায়াসড, স্কোয়ারিং, কাট এন্ড স্কোয়ারিং, জোনিং, লং, কোর, বুঝতে পারতেছো অনেকগুলো মেথড আছে। তো তোমাদেরকে ওই যে আমি যে ওয়েবসাইটটা বলছি, কই গেল, ও ওয়েবসাইট তো কেটে গেছে, যে ওয়েবসাইটটা বলছি ওখানে তোমার ওই স্যাম্পলিং এর কিছু আইডিয়া আছে। তোমরা একটু বাসায়, যেহেতু এক সপ্তাহ তোমাদের মোটামুটি সময় আছে, এক সপ্তাহ বা সামথিং, তোমরা এই এই জিনিসটা একটু রিডিং করো, ঠিক আছে? এই যে এটা এই যে স্যাম্পলিং স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড না সরি, স্যাম্পলিং, স্যাম্পলিং এ গিয়ে এখানে দেখো এই যে ফাইবার স্যাম্পলিং ফ্রম বাল্ব, ফাইবার স্যাম্পলিং ফ্রম কম্ড, র্যান্ডম অর টাফট, ইয়ার্ন এন্ড ফেব্রিক স্যাম্পলিং। বুঝতে পারতেছো, এই যে ফাইবার র্যান্ডম, ইয়ার্ন, তাহলে এই যে এখানে ইয়ার্ন এন্ড ফেব্রিক, বুঝতে পারতেছো, 1 2 3 4, চারটা মেথড তুমি এখান থেকে দেখবা। তাহলে ফাইবারের স্যাম্পলিং গুলো এটা, ইয়ার্নের স্যাম্পলিং হচ্ছে এরকম, ইয়ার্ন, তাহলে ডিটারমিনেশন কাউন্টের জন্য আলাদা, টুইস্টের জন্য আলাদা, স্ট্রেংথের জন্য আলাদা, ঠিক আছে? আর একটা হচ্ছে ফেব্রিকের ক্ষেত্রে এই যে এখানে সাধারণত বিসিআইআর এ ডিপার্টমেন্ট, ওরা ওদের মতো করে অনেক ধরনের মেথড তারা সাজেস্ট করতেছে। তাহলে মোটামুটি আমরা এগুলো একটু দেখবো, মানে নামগুলো একটু শিখে রাখবো আর কি, কত ধরনের ফেব্রিক স্যাম্পলিং মেথড আছে, ইয়ার্ন স্যাম্পলিং মেথড আছে এবং ফেব্রিক স্যাম্পলিং মেথড আছে। তাহলে এগুলো আমরা দেখে, আর তোমার যদি মনে হয় যে না আমি আর একটু বেশি শিখবো, তাহলে এই যে প্রিন্সিপাল অফ টেক্সটাইল টেস্টিং, যেই বুথ হইতে পারে সেটা 86 থেকে 100 পেজ পর্যন্ত তোমাকে পড়তে হবে শুধুমাত্র স্যাম্পলিং এর জন্য। আর যদি তুমি চাও যে স্যার আপাতত এতটুকু দেখি আমি, তাহলে এখান থেকে এই কয়েকটা স্যাম্পলিং মেথড দেখবা। এই যে এখানে অ্যানিমেশন আছে, হ্যাঁ তুমি একটু রিডিং করবা, ওই যে যেটা বলছি এখানে একটু রিডিং করবা যে কিভাবে স্যাম্পলিং করতেছে, তারপরে কি বানাচ্ছে, এই যে এখানে খালি অ্যানিমেশন গুলো একটু দেখবা, ঠিক আছে? তারপর ফাইবার স্যাম্পলিং মেথড, তাহলে ফাইবার স্যাম্পলিং মেথডও এখানে দেখবে অ্যানিমেশন, না এখানে আর অ্যানিমেশন নাই, জাস্ট এমনি ফাইবারের কথা বলা আছে। তারপরে র্যান্ডম অর টাফট, তাহলে এখানে দেখো এখানে অ্যানিমেশন করা আছে, টাফট কিভাবে স্যাম্পলিং করতে হয়, এই অ্যানিমেশনটা একটু দেখো, আশা করি তুমি সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। আর ফেব্রিক স্যাম্পলিং মেথড এটা একটু সহজই আছে বলতে হবে, তো তুমি এটা একটু দেখো, এটা দেখলেও তুমি আসলে একটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে এই কয়েকটা অ্যানিমেশন দেখো আর একটু রিডিং করো, এই জিনিসগুলো একটু রিডিং করো, ঠিক আছে? তাহলে তুমি মোটামুটি তোমার ওই ফেব্রিক, ইয়ার্ন এবং ফাইবার, এইগুলোকে কিভাবে স্যাম্পলিং করতে হয় সেটা শিখবা। আমি পরের অংশে আর যাচ্ছি না, যদিও আমাদের পরের অংশ আরেকটা আছে, আইডেন্টিফিকেশন, আমরা এটা আর যাবো না, তারপরে তো আজকে এখানে শেষ করি। পারা যাবে ওই চারটা পার্ট করা যাবে তো? হ্যাঁ, জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে পড়বা আর কি, যতটুকু বুঝো লিস্ট পড়বা, কারণ ওখানে কিছুই নাই, জাস্ট স্যাম্পল তৈরি করা, মানে একটা পপুলেশন থেকে কিভাবে স্যাম্পল বের করবা, মানে অল্প একটু বের করবা। এখন এক জায়গা থেকে নিলে তো আর হবে না, বিভিন্ন জায়গা থেকে নিতে হবে, তো ওইটাই তোমাকে শিখাবে ওখানে, যে কিভাবে আসলে একটা জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করতে হয়। ঠিক আছে, তাহলে 55 তোমরা আমাকে একটু মেসেজ করে দিতে পারবা, যে কোনো একজন একটা ইনবক্স করে দিতে পারবা আইডি গুলো? স্যার সবার কমেন্ট করা শেষ হয়ে আচ্ছা, গেছে, আমি দিয়ে তাহলে দিতে তুমি পারবো। ওদের থেকে একটু কালেক্ট করে আমাকে একটু একটা মেসেজে শুধু ওদের আইডি গুলো দিয়ে দিবা। ওকে, আচ্ছা স্যার, যা যা কমেন্ট বাকি আছে করে ফেল। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের মতো আমরা ক্লাস শেষ করি। স্যার আমি কি আপনার মেল আইডিতে না না, পাঠাবো? মেল করো না, জাস্ট ফেসবুকে একটা